নাও রিগার্ডিং দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, প্রথম কথায় আমরা বলে নিয়েছি যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস ইজ ভেগ অ্যান্ড মে বি অ্যাবসেন্ট বিকজ অফ দ্য প্রবলেম ডাজ নট কজ এনি ইনক্রিজ ইন হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি তোমার অ্যাবডোমিনাল সিচুয়েশান এমন হয়ে থাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি রিলিজ হচ্ছে, তখনই কিনা মানে হাও মাও খাও শুরু হয়ে যাবে, পেটের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, তখন আমরা বেশি কনসার্ন হব। বাট ইন কেস অফ ক্রনিক গ্যাস্ট্রাইটিস এখানে সিচুয়েশান ইজ রিভার্স, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বাড়ছে না, বরং এটা কমে যাচ্ছে। অ্যাজ এ রিজাল্ট যে কমপ্লিকেশান, যে সিমটম যেগুলো আসছে এগুলো ভেগ অ্যান্ড সামটাইমস কোনো সিমটমটা আমরা খুঁজে পাচ্ছি না। সেখানে এই জন্য আমরা বলছি ইট মে রিমেইন অ্যাসিমটিক্যাল, কিন্তু কিছু কিছু সিমটম অবশ্যই আমরা পাবো, দ্যাট ইজ অ্যানোরেক্সিয়া পাবো। এবং সবসময় পেশেন্ট এসে তোমাকে বলবে যে ম্যাডাম আমরা যা খাই কিন্তু অল্প করেই খাচ্ছি, কিন্তু পেটটা সবসময় ভরে থাকছে, দ্যাট ইজ ফিলিং অফ ফুলনেস থাকবে। আর কেউ বলতে পারে যে আমার সামনে এত খাবার দাবার আছে, আমি কখনোই কোনো খাওয়া দাওয়ারে কোনো আগ্রহ খুঁজে পাই না, দ্যাট ইজ অ্যানোরেক্সিয়া থাকবে। আরেকটা বলবে যে আমরা যাই খাই না কেন সেটা কেমন জানি বদহজম টাইপের হয়, দ্যাট ইজ ডিসপেপসিয়া হচ্ছে, ব্লিচিং হচ্ছে। তারপরে সামটাইমস অনেকে এসে বলবে যে এপিগ্যাস্ট্রিক পেন আছে, বাট তুমি যখন এটাকে এক্সামিন করবা তখন পেনটা সে লোকেট করতে পারে না, যেটাকে আমরা বলি ভেগ এপিগ্যাস্ট্রিক পেন। নশিয়া অ্যান্ড ভমিটিং মে এক্সিস্ট। আর একটা হচ্ছে কি ইনটলারেন্স টু স্পাইসেস অ্যান্ড ফ্যাটি ফুডস। রুগীরা এসে অনেক সময় এই কথাটা বলবে যে ম্যাডাম আমি যদি একটু মশলাযুক্ত ঝাল দেওয়া তেল ঝাল দেওয়া তরকারি খেয়েছি আমি আর বাঁচি না, আমি এটা একদম খেতে পারি না, ফ্যাটি ফুড তো আমি টলারেট করতেই পারি না। এই ধরনের সিমটম যখন বলে তখন আমাদের একটা কনফিউশন চলে যায়, কারণ গলস্টোন ডিজিজের ক্ষেত্রেও কিন্তু এই সিমটমটা খুব বলবৎ থাকবে। তাহলে আমরা সিমটমের ভিতরে প্রথমে কিছুই পাবো না, আবার অনেক সময় কী পেতে পারি, অ্যানোরেক্সিয়া, ফিলিং অফ ফুলনেস, ডিসপেপসিয়া, ব্লিচিং, ভেগ এপিগ্যাস্ট্রিক পেইন, নশিয়া, ভমিটিং অ্যান্ড ইনটলারেন্স টু স্পাইসেস অ্যান্ড ফ্যাটি ফুডস। এখানে একটা কথা আছে, যেহেতু এটা ক্রনিক ডিজিজ ইট মে ক্রিয়েট সাম কমপ্লিকেশনস অ্যান্ড হোয়াট আর দোজ? নাম্বার ওয়ান কমপ্লিকেশন অফ ক্রনিক গ্যাস্ট্রাইটিস ইজ ব্লিডিং। অ্যান্ড হোয়েন দ্যার ইজ ব্লিডিং, এই ব্লিডিংটা কীভাবে ম্যানিফেস্ট হবে বলতে পারো কেউ? স্টমাকে ব্লিডিং হলো, এই ব্লিডিংটা কীভাবে আমাদের কাছে আসবে? মেলানা হয়ে, সামটাইমস হেমাটোমেসিস হয়ে, মেলেনাও হবে, হেমাটোমেসিসও হবে। ওকে, আর আরেকটা কমপ্লিকেশান কী থাকবে? পার্নিশিয়াস এনিমা। আর একটা কী থাকবে, কি হতে পারে? ইট মে বি এ প্রিকর্সার অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা। ঠিক আছে, তাহলে ক্রনিক গ্যাস্ট্রাইটিস কিন্তু অবশ্যই এ প্রিকর্সার অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা। তাহলে এই ক্রনিক গ্যাস্ট্রাইটিসের কমপ্লিকেশান হিসেবে আমরা বলবো ব্লিডিং হবে, হুইচ মে ম্যানিফেস্ট আইদার বাই হেমাটোমেসিস অর মেলিনা, পার্নিশিয়াস এনিমিয়া থাকবে অ্যান্ড গ্যাস্ট্রিক কার্সিনোমা। তো এর ম্যানেজমেন্টটা অবভিয়াসলি মেডিকেল, এখানে কোনো সার্জিক্যাল ম্যানেজমেন্ট এখনও আমরা বলছি না। তাহলে ম্যানেজমেন্টটা কি হচ্ছে? ডিসকমফোর্ট মে বি লিজেন উইথ এ ব্লান্ট ডায়েট, স্মল ফ্রিকোয়েন্ট মিলস, অ্যান্টাসিডস, H2 receptor antagonist, proton pump inhibitors and avoidance of food that causes manifestations. একটা কমন থিম, দ্যাট ইজ পেশেন্টকে আমাদেরকে সফট ডায়েট দিতে হবে, ইজিলি ডাইজেস্টেবল ডায়েট দিতে হবে, তাকে আমরা কিছু ড্রাগ অ্যাড করব, সেটা কি H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিতে পারি, প্রোটন পাম্প ইনহিবিটর দিতে পারি, অ্যান্টাসিডসও দিতে পারি, এবং তাকে বলতে হবে যে যে সমস্ত খাদ্য খেলে তোমার এই অসুখটা বাড়ে সেটাকে তুমি অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে মেন স্টে। আরেকটা জিনিস থাকছে কি, যদি তার ওখানে এইচ পাইলোরি ইনফেকশান ডায়াগনোস করা যেয়ে থাকে তাহলে এইচ পাইলোরি ইরিডিকেশনের জন্য যে ট্রিটমেন্ট রেজিম আছে, অ্যান্টিবায়োটিক সহ আদার্স কিছু ড্রাগ রেজিম আছে, সেগুলো ইউজ করে তোমাকে এইচ পাইলোরি ইরিডিকেশনটা করতে হবে। এইচ পাইলোরি ইরিডিকেশনের জন্য আমরা ট্রিপল থেরাপি ইউজ করি, সাধারণত 1 উইকের জন্য করি, বাট যদি ইফ ইট ইজ নট সাফিসিয়েন্ট টু ইরাডিকেট ইন 1 উইক দেন ইট মে repeat for another week. Okay, there are some drugs which are sensitive for the H. pylori bacteria, and if we patient able to take it as per schedule, then obviously H. pylori eradication is possible. And in this case we use a combination drugs, that is, and one form of antibiotics and other forms of bhitore we also use metronidazole and anti-ulcer drugs.
এই 3 ধরনের ড্রাগস আমরা একটা কম্বিনেশন করেছি এবং এই কম্বিনেশন ড্রাগটা একসাথে খেতে হবে। এই কম্বিনেশনের ভিতরে ওয়ান আছে অ্যান্টিবায়োটিক, ওয়ান আছে মেট্রোনাজল অ্যান্ড অ্যানাদার আছে তোমার অ্যান্টি আলসার ড্রাগস। তো এটা একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যদি খাওয়া হয় তাহলে ব্যাকটেরিয়াটা ইরাডিকেশন হয়ে যায়। ইউজুয়ালি আমরা এটাকে 1 সপ্তাহ ডোজ দেই। যদি আমাদের মনে হয়ে থাকে যে ফার্স্ট উইকের ডোজে টোটালি ইরাডিকেশন হয়নি, দেন দি সেম রেজিম শুড বি কন্টিনিউড ফর দি নেক্সট উইক। অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস হচ্ছে যে আমরা আগেই বলেছি দেয়ার ইজ এভরি পসিবিলিটি টু হ্যাভ দি ডেভেলপমেন্ট অফ পার্নিশিয়াস অ্যানিমিয়া। If there is the development of pernicious anemia, then what we should have to do, as we know that vitamin B12 deficiency is the cause for development of pernicious anemia, and vitamin B12 is absorbed from the stomach. It is the only thing that absorbs from the stomach, mind it. স্টমাকে কিন্তু কোনো কিছু অ্যাবজর্ব হয় না আদার দেন ভিটামিন B12। তাহলে যদি এখানে আমরা গ্যাস্ট্রাইটিসের কারণে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হয়ে থাকে এবং পেশেন্টের যে পার্নিশিয়াস এনিমিয়া ডেভেলপ হয়ে থাকে, তাহলে আমাদের সিম্পল থিং ভিটামিন B12 ইনজেক্টেবল ফর্মে মার্কেটে কমার্শিয়ালি অ্যাভেলেবেল, সেটাকে আমাদের একটা মানে শিডিউল ডোজে IM ইন্ট্রামাসকুলার ইনজেকশন আকারে নিতে হবে। তাহলে আমরা পার্নিশিয়াস এনিমিয়া থেকে কারেকশন হতে পারলাম। তাহলে কি হচ্ছে, আমরা কিছু লাইফ মডিফিকেশান করলাম, কিছু ওষুধ ইউজ করলাম, এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটাকে ইরাডিকেশন করলাম, পার্নিশিয়াস এনিমিয়াটা কারেকশন করলাম। দিজ আর দি ফ্যাক্টরস হুইচ কজেস গ্যাস্ট্রাইটিস, অ্যান্ড ইফ উই ক্যান এবল টু প্রিভেন্ট অর কন্ট্রোল দিস সর্টস অফ থিং, ডেফিনেটলি উই উইল এবল টু কন্ট্রোল দি গ্যাস্ট্রাইটিস।